শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশত। অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ ডিএমপির। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে আসেনি সমাধান, কাল ফের আলোচনা। কথায় কথায় ওই যে শাহবাগ অবরোধ করা, কথায় কথায় যমুনায় যাওয়া, এটা তো কোনো গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। আমরা খুব শীঘ্রই আমরা বসবো এবং আমাদের কমিটির কার্যক্রম শুরু করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রের সরকারের ভেতরের একটি অংশ, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি 21 অক্টোবর। পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা। হলে বাধা পাওয়ার দাবি ছাত্র দলের। পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। ডাকসুর ভোট পেছালো 13 দিন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে অর্ধশত আহত হন। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। তবে জনদুর্ভোগ এড়াতে থাকবে না ব্লকেট। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেছেন, তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহুর শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামানও ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের, শান্তিপ্রিয় বুয়েটের কুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিচার প্রকৌশলী ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। 2 জন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন। যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এর আগে সকালে মিছিল নিয়ে বুয়েট থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে যুক্ত হন বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও। তুলে ধরেন নিজেদের দাবির যৌক্তিকতা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। সব পক্ষের সঙ্গে কাল আবারও হবে আলোচনা। সন্ধ্যা 7টার দিকে রাজধানীর আব্দুল গনি রোডে রেল ভবনে এই বৈঠক শুরু হয়। জ্বালানি ও সড়ক উপদেষ্টা ফজলুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ফজলুল কবির জানান, সমস্যা সমাধানে 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, বৈঠকে তাদের 5 জন অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার পুরো কমিটি আবারও বৈঠকে বসবে জানিয়ে উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি আলোচনা হবে অংশীজনদের সঙ্গেও। কথায় কথায় শাহবাগ অবরোধ ও যমুনা অভিমুখে যাত্রা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। কিছুক্ষণ আগেই শাহবাগ থেকে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, দিনভর এই শাহবাগে অবস্থানের পর বুয়েট শিক্ষার্থীরা রাত 10:30টার পরে এই শাহবাগ ছেড়ে তারা আজকের মতো চলে গিয়েছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি ঠিক রাত 9টার পরে কিন্তু ডিএমপি কমিশনার এসে সাংবাদিকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং তিনি এই শিক্ষার্থীদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে হামলার ঘটনাটি ঘটেছিল সেটিতে দুঃখ প্রকাশ করেন এবং পাশাপাশি এই ঘটনা আগামীকাল একটি তদন্ত কমিটি গঠনের কথা তিনি যেটি জানিয়েছেন। এবং সবশেষ যদি আমরা কথা বলতে চাই, এই ঘটনার পরে শিক্ষার্থীরাও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তাদের মতামত ব্যক্ত করেছে এবং তারা যেমনটা বলছেন যে এই হামলায় যে 3 দফা দাবি যেটি ছিল সেটি কিন্তু এখনও পূরণ হয়নি, যে কারণে তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকের মতো তাদের কর্মসূচি শেষ করেছেন। আগামীকাল বিকেল 5টায় সাংবাদিকদের নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা কিন্তু একটি সভা করবেন বলে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটা আসলে জানানো হয়েছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত পুনঃসুরাহা না হওয়ায় যেমনটা আমরা শুনছিলাম যে প্রতিবেদনে যে বিকেলে আগামী বৃহস্পতিবারে কিন্তু একটি সভা হওয়ার কথা হয়েছে এবং তারপরে এই পুরো ঘটনায় আসলে কি সিদ্ধান্ত আসে সেটাই আসলে জানা যাবে। সারাদিন আসলে যান চলাচল শাহবাগ মোড়ে বন্ধ থাকার পরে এখন অনেকটা কিন্তু এই শাহবাগ চত্বরটি এখন অনেক যান চলাচল স্বাভাবিক পর্যায়ে এসেছে এবং অন্যান্য রুটের যে সকল যানগুলো রয়েছে সেগুলো মোটামুটি এখন স্বাচ্ছন্দ্যে আসলে চলাফেরা করতে। এই বর্তমান যদি কথা শেষ খবর যদি বলতে চাই, এই ঘটনায় শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু 10:30 নাগাদ এখান থেকে ছেড়ে গিয়েছেন এবং ছেড়ে যাওয়ার পরে এই যান চলাচলটি স্বাভাবিক হয়। তো সবশেষ যদি কথা বলতে চাই, সারা দেশের প্রকৌশল শিক্ষার্থী যারা আছেন তারা একত্রিত হয়েছেন বলে আসলে শিক্ষার্থীরা বলছেন এবং তাদের যেই সারা দেশের আজকের এই শাহবাগ থেকে আন্দোলনের যে কর্মসূচিগুলো পালন হচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে আগামীকালকে জানা যাবে বলে আসলে যেমনটি আমরা সবশেষ জানতে পেরেছি শিক্ষার্থীদের মাধ্যমে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী রাইদুল ইসলাম শুভ যুক্ত হয়েছিলেন রাজধানীর শাহবাগ মোড় থেকে। এদিকে রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে রুয়েট ও চুয়েটের ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল। উত্তাল রুয়েট ও চুয়েট, সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজধানী শাহবাগে মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে এ কর্মসূচি। বুধবার বিকেলে রাজশাহীতে তানাইমারি মোড় থেকে রুয়েট ক্যাম্পাস পর্যন্ত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি জানানো হয়। ডিগ্রি যদি না থাকে তাহলে কেউ নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে না। আমাদের ভাইদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে হামলা চালানো হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং অতিবিলম্বে এর সুষ্ঠু বিচার আমরা চাই। একই দাবিতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একত্রতা জানিয়ে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 10ম গ্রেডের মধ্যে শুধু ডিপ্লোমাদের নিয়োগ দেওয়া হয়, এন্ড 9ম গ্রেডে তারা একটা অবৈধ প্রমোশন পায়। ওরা প্রমোশন নিয়ে 33% থেকে 100% পর্যন্ত নেওয়ার কারণে আমাদের 9ম গ্রেডের সার্কুলার পুরো বন্ধ হয়ে আছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লেখা বন্ধ। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেড দেওয়া যাবে না ও 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া সহ বেশ কিছু দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। কনক আজাদ, সময় সংবাদ। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সরকারের ভেতরের একটি মহলও ষড়যন্ত্র করছে বলে সতর্ক থাকার আহ্বান তার।
নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ, কিন্তু নতুন করে সংস্কার আর পিয়ার পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ৭১-এর পাক বাহিনীর সহযোগীরা দেশে বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন বানচাল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি, প্রকাশ করা হতে পারে আগামীকাল। এদিকে সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণে দাবি আপত্তি নিয়ে ৪ দিনব্যাপী শুনানি শেষ হয়েছে। শিগগিরই পর্যালোচনা করে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর শেষ দিনের শুনানি ছিল বুধবার সকালে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৪ কমিশনারের উপস্থিতিতে ৫ অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের বিপরীতে ২৬২টি দাবি আপত্তির শুনানি শেষ করে নির্বাচন কমিশন। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। আমি ভোটার হচ্ছি পঞ্চগড় ১-এর, কিন্তু আমি বাস করছি পঞ্চগড় ২-এ। সেক্ষেত্রে পঞ্চগড় ১-এর এমপি কোনোদিনই এসে আমার এলাকার উন্নয়ন করে না। রোববার থেকে শুরু হওয়া টানা ৪ দিন ধরে ৮৪ আসনের বিপরীতে ১৮৯৩টি দাবি আপত্তির শুনানি শেষ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আমরা আগে যে ছিলাম ফরিদপুর ৪, সদরপুর ৪ ভূদর্শন এবং ভাঙ্গা ৫, ওটাই থাকবে এই সাবমিশন আমাদের। কারণ হলো আমাদের ৭টা ইউনিয়ন হলো যে পদ্মার ওপার আর এর ওপার। শুনানি শেষে সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে ১৮৯৩, ৩৩টা জেলার ৮৪টা আসন সম্পর্কিত। মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি। আগামীকালকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। এবার ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর এবং স্পেনের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সম্মতি পেল ইসি। এ নিয়ে ১৯টি দেশে প্রবাসীদের ভোটার হওয়া সহজ হলো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনও অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ছিল ঢাবি ক্যাম্পাস। হলে প্রচারে বাধা দাবি করেছেন ছাত্রদলের প্রার্থীরা, আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। বুধবার সকাল থেকেই প্রচারণা শুরু করেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। পরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, আবাসিক হলে প্রচারণায় ছাত্রদলকে বাধা দেয়া হচ্ছে। আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন,
তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিফাত আরা মেম বলেছেন তোমার আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের প্রার্থীরাও। এদিকে দুপুরে চারুকলা অনুষদ থেকে প্রচারণায় নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। প্রত্যেকটা প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। আচরণবিধি লঙ্ঘন নয়, বরং প্রশাসনের অনুমতি নিয়েই ব্যানার টাঙানো হয়েছে বলে দাবি করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বলেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন, আপনারা পেস্টুন লাগাতে পারবেন, এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টুনগুলো দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ওমামা ফাতেমা ও তার প্যানেল। লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচারণার ব্যবস্থা না রাখা হয়, তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের এই ৪০,০০০ স্টুডেন্টদেরকে রিচ করবেন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে চিফ রিটার্নিং অফিসার বলেন, সদ্য গঠিত টাস্ক ফোর্স আচরণবিধি বিষয়ে নজরদারি করছে। যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে, এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার বেশ কয়েকজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বর্ষার সঙ্গে সঙ্গেই ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে যায়। আশঙ্কাজনক পর্যায়ে না পৌঁছালেও বিশেষজ্ঞদের পরামর্শ বাড়তি সতর্কতা অবলম্বনের। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি লার্ভা ধ্বংসের প্রতি গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। বৃষ্টি মানেই ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি, তবে এই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে চোখ রাঙাতে থাকে ডেঙ্গু। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হলেও এখন বছর জুড়েই কমবেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। আগে ঢাকা কেন্দ্রিক হলেও এখন দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে এডিস মশা। ডেঙ্গুর লক্ষণে ব্যাপক পরিবর্তন এসছে। সম্ভবত আমরা মনে করছি ডেঙ্গু ভাইরাসের আচার আচরণেও পরিবর্তন এসছে, যদিও ব্যাপারটা নিয়ে ব্যাপক কোনো গবেষণা বাংলাদেশে হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত পরীক্ষা নিরীক্ষা আর বাড়তি সতর্কতা অবলম্বনের। যদি জ্বর হয়, জ্বরের সাথে শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব বা মাথা ব্যথা থাকে, তাহলে ঘরে বসে থাকাটা বোকামি হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা নয়, বরং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। যে জায়গাগুলোতে এক পশলা বৃষ্টি হলেই মশার ব্রিডিং প্লেস হয়, আমরা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচিরেই ডেঙ্গু পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন শুল্কের চাপ মোকাবিলায় দেশবাসীকে দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। এর মধ্যেই মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।